আচ্ছা মানে এখন আচ্ছা, এখন হচ্ছে দেখো যে প্রি অপারেটিভ ফেজে যেটা হচ্ছে নাইটে, তারপর মর্নিং এ দেখো এখানে দুটো জিনিস করছে, একটা হচ্ছে টাইপ 1 টাইপ 2 করে আলাদা আলাদা করে লিখছে। আমি বলবো যে টাইপ 1 টাইপ 2 করে আলাদা করে দেখার কোনো দরকারই নেই। তুমি যেভাবে পড়ে আসছো যে মর্নিং অফ দ্য সার্জারিতে যে শর্ট অ্যাক্টিং বন্ধ থাকবে, আর যদি লং অ্যাক্টিং এ পায়, লং অ্যাক্টিং মর্নিং ডোজ সেটা সে 80% ডোজ পাবে, যথেষ্ট। এখানে মানে শর্ট অ্যাক্টিং টাইপ 1 টাইপ 2 দিয়ে পেঁচানোর কোনো দরকার নেই। গেল। কত এরপর নম্বর পেজ? এটা হচ্ছে 754। আচ্ছা, এরপরে ইন্ট্রাঅপারেটিভ এবং পোস্ট অপারেটিভ দুটোর ক্ষেত্রে মনিটরিং, তাহলে ইন্ট্রাঅপারেটিভ মনিটরিং 1 ঘন্টা পর পর, পোস্ট অপারেটিভ মনিটরিং 2 ঘন্টা পর পর। ইনসুলিন অ্যাডজাস্টমেন্টে দেখো রিজিওনাল অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে তারা বলতেছে স্লাইডিং স্কেল বা লো ডোজ ইন্ট্রাভেনাস ইনফিউশন লেভেল। তাহলে স্লাইডিং স্কেলের কথাটা আমরা লিখবো না, এখানে আমরা বলবো কি যে রিজিওনাল অ্যানেস্থেসিয়াতে আমরা তাকে মনিটর করব যে তার 10-এর বেশি হচ্ছে কিনা। যদি 10-এর বেশি হয়ে যায় তখন তাকে আমরা ইনসুলিন ইনফিউশন শুরু করব থ্রু সিরিঞ্জ পাম্প। শেষ। আমাদের আর এখানে মানে বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই। সাথে ফ্লুইড, এখানে আমরা এবং চেষ্টা করব এখানে কিন্তু আর মানে তোমাকে যদি কোয়েশ্চেনে ভিআরআই এর কথা জিজ্ঞেস না করে, অথবা যে একটা সিনারিও যেখানে দিবে যেটা মেজর সার্জারি না, হ্যাঁ মেজর সার্জারি উইপেলস, তখন তোমার ভিআরআই এর কথা মেনশন করতে হবে, যদি যেহেতু সেটা মেজর সার্জারি এবং সেখানে যেহেতু পেশেন্ট লং টার্ম ধরে না খেয়ে থাকবে। কিন্তু যদি ভিআরআই এর কথা অন্য কোথাও যদি মেনশন না করে তাহলে তোমার বলার দরকার নেই। যেমন এলইউসিএস তোমার ভিআরআই এর তো প্রয়োজন হবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এলইউসিএস হবে মায়ের, মানে প্রেগনেন্ট উমেন এবং পেশেন্টটা ডায়াবেটিক, তাহলে কিন্তু তোমার এখানে অবশ্যই, যদিও বা তুমি স্পাইনাল দিচ্ছ, তারপরেও তোমার কিন্তু অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিস পেশেন্টকে দিয়ে রাখতে হবে, কারণ তোমার পেশেন্টের কি থাকবে, অটোনমিক নিউরোপ্যাথি, তার হচ্ছে আহ, মানে আহ, মানে অ্যাসপিরেশন প্রোফাইলেক্সিস যদি তুমি এখানে দিয়ে দাও তোমার এখানে কোনো ভুল নাই। এটা হচ্ছে আসল কথা, কারণ পেশেন্টের তোমার তো যে কোনো সময় ভমিটিং টেন্ডেন্সি তার তো এমনিতেই হইতে পারে। আচ্ছা, এই আবার এক্সপ্রেশন প্রোফাইলস কথাটা আসলে এই টপিক মানে ইয়ার বাইরে, কোয়েশ্চেনের বাইরে। এরপর হচ্ছে দেখো পোস্ট অপারেটিভের ক্ষেত্রেও কিন্তু তুমি ফার্স্টে মনিটর করতেছো এবং ট্রানজিশন টু দ্য ইউজুয়াল থেরাপি, এখানে তোমার টাইপ 1 টাইপ 2 এর কথা বলার কোনো দরকার নেই। তুমি বলবা যে যে ট্রানজিশন টু দ্য ওরাল থেরাপি ইউজুয়াল থেরাপি হবে যখন আমি পেশেন্টকে মুখে খাওয়ানো শুরু করব। একদম শর্ট এক লাইনে যে ট্রানজিশন টু দ্য ইউজুয়াল থেরাপি উইল বি ইনস্টিটিউটেড whenever patient taking পেশেন্ট টেকিং পারোরাল, পেশেন্ট হ্যাভিং পারোরাল। তাহলে পারোরালে যখন সে শুরু করবে, ওরাল ইনটেক যখন সে শুরু করবে তখনই আমি তাকে এটা দিব। এটা দেখার দরকার নেই। এখানে একটা জিনিস আলাদা করে দাগাও, সেটা হচ্ছে কনসিডারেশন ফর নিউনেটাল আউটকাম। যেহেতু মায়ের ডায়াবেটিস ছিল এবং এইটা যদি পেশেন্টের মানে যদি কন্ট্রোলে না থাকে তখন কিন্তু বাচ্চারও কি হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এই জন্য বাচ্চার কিন্তু ইমিডিয়েটলি ব্লাড সুগারটা দেখতে হবে এবং হাইপোগ্লাইসেমিয়াটা ম্যানেজ করতে হবে। আচ্ছা, পেশেন্ট এডুকেশন ফলো আপ, এখানে এটা আরো আলাদা করে বলার কিছু দরকার নেই, এখানে প্যাটার্নটা দেখা, এটা জন্য আমরা পড়ছি। এরপর দেখো একটা পেশেন্টের একটা সিনারিও দিছে, 60 বছরের মহিলা, সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি, তার হচ্ছে ভমিটিং ডিস্টেনশন হ্যানতেন এবং তার সাথে ডায়াবেটিস মেলাটাস আছে, ইমার্জেন্সি করতে চায়। এখন তুমি কি করবা? তাহলে এতক্ষণ আমরা যেটা পড়ছি সেগুলো সবগুলো ছিল এলইউসিএস, মানে সরি ইলেকটিভ। তাহলে ইমার্জেন্সি যদি হয় তাহলে প্রথম কথা যে আমাদের সিনারিওটা দিচ্ছে, সিনারিওটা অনুসারে কি হতে পারে এখানে দেখো এর উত্তর মানে 756 শুরুতে যে আমার অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, এগুলো নিয়ে আমাদের কিছু ডিডি এখানে সে স্ট্যাবলিশ করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু আমার এখানে যদি আমি বলি যে প্রসিড টু ডায়াগনোসিস, তাহলে আমার মানে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন সবই তো আসলো। আমার মূল ফোকাসটা হচ্ছে আমি এখানে পেশেন্টকে প্রিপেয়ার করব কিভাবে। তাহলে ব্রিফলি স্টেট দ্য প্রি অপারেটিভ প্রিপারেশন অফ দিস পেশেন্ট ফর দ্য প্রপোজ সার্জারি। এখন এই ব্রিফলি স্টেটটা ভালো করে পড়তে হবে 757 নম্বর পেজে। কারণ কি? কারণ হচ্ছে এখানে দুটো জিনিস তোমার একসাথে পড়া হবে। একটা হচ্ছে যে কোনো ইমার্জেন্সি কেস তুমি কিভাবে প্রিপেয়ার করতে পারো, আর একটা হচ্ছে পেশেন্টের তো আমার বলছি কি ডায়াবেটিসও আছে, তো সেক্ষেত্রে আমার তার প্রিপারেশনটা
কি আসবে, এটাও আসবে। তাহলে যেহেতু প্রথম কথা ইমার্জেন্সি ল্যাপারোটমি হবে, তোমার চয়েস কি? জিএ। চয়েসের এখানে কোনো আর 19 বিষয় না। তো জিএ দিতে গেলে আমি কি করব? যেহেতু ইমার্জেন্সি কেস, অবশ্যই আমি যাব আরএসআই টেকনিকে। আমার ডায়াবেটিস থাকুক বা না থাকুক, আমি আরএসআই তাকে ফলো করব। আচ্ছা, এটা তো আমার টেকনিক পরে আছে। তো এখন ইমার্জেন্সি কেসে প্রি অপারেটিভ প্রিপারেশন কিভাবে আসবে? এখন ইমার্জেন্সি কেসে তুমি কি এখানে আগের মতো তাকে ইনফর্ম কনসেন্ট দিবা, জেনেরিক স্পেসিফিক এগুলো কি করতে পারবা? এই না। সিকোয়েন্স কিন্তু তুমি এখানে করতে পারবা না। তাহলে যেহেতু তুমি এখানে এই সিকোয়েন্স মেনটেন করতে পারতেছো না, তোমাকে এখানে যে চিন্তা করতে হবে যে আমি এখানে মেইনলি যেটা আমরা প্রিপারেশন নিব সেটা কিন্তু আসলে স্পেসিফিক প্রিপারেশন। এখানে কিন্তু আমার তাকে বুঝায়া বলার মতো সময় আমার কাছে নাই। তাহলে আমার এখানে হ্যাঁ, প্রথমে শুরু হবে কি দিয়ে, যে আমার আহ, আমি কি কি কাজগুলো করব, মানে আহ, এই যে রিসার্চ। সিনারিওটা এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পাশে একটা 2 স্টার বা 3 স্টার দিয়ে রাখো, কারণ এই সিনারিও দিয়ে আমাদের কিন্তু ট্রমার পেশেন্ট, ইমার্জেন্সি পেশেন্ট, হ্যাঁ, সব বিশেষ করে ট্রমার পেশেন্ট গুলো ডিল করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা সিনারিও তোমার কাছে হবে। ইমার্জেন্সি বাউল পারফোরেশন নিয়ে আসছে, হ্যাঁ, বা বাউল পারফোরেশনের কেস, একটা ইন্টারসাসেপশনের কেস চলে আসছে, অ্যাকিউট রাপচার একটোপিক নিয়ে আসছে। তাহলে যেটাই আসুক না কেন আমি কিন্তু এই ফরম্যাটে লিখে ফেলবো। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা আমার সবকিছুর ক্ষেত্রে আমি লাগাই দিব। তাহলে আমার এখানে যে প্রতিটা পয়েন্ট যে আমি ইমার্জেন্সি মূল জিনিস হচ্ছে আমার ভলিউম অপটিমাইজ করা, পেশেন্টকে হচ্ছে অ্যাসপিরেশন প্রোফাইলাক্সিস দেওয়া, পেট খালি করা, ফ্লুইড চালু করা, ব্লাড রাখা হাতে, এবং আমার যে প্রি মেডিকেশন গুলো আছে এগুলো এগুলো একটু পড়ে নিবা। এটা তুমি খুবই সহজ এবং কোনো কঠিন কিছু না। আমি জাস্ট একবার র্যাপিডলি বলে যাই। প্রথম হচ্ছে তাকে আমি ফ্লুইড দিব। ফ্লুইড দিয়ে তাকে আমি হচ্ছে তার আমি চ্যানেল স্টার্ট করবো। ফ্লুইডটা দিব, ফ্লুইড দেওয়ার জন্য আমার চ্যানেল লাগবে। চ্যানেল আমি এখানে 2টা চ্যানেল করব লার্জ বোর্ডের। আচ্ছা, তারপরে তার হচ্ছে আমি একটা এবিজি মানে করতে পারলে করলাম, করে অ্যাসিড বেস কারেকশন করব। এনজি দিব, এনজি দিয়ে আমি কি করব, স্টমাকটাকে, কারণ তার তো স্টমাক ফুল, তাহলে স্টমাকটাকে আমি এখানে ডিফ্লেক্ট করার চেষ্টা করবো, বা কোনো কন্টেন্ট থাকলে সেটা বের করে আনবো। ইউরিন ক্যাথেটার অবশ্যই করব। তারপরে হচ্ছে তার আমি এখানে জেনারেল ডেফিসিট মেনটেন্স যা যা, মানে ফ্লুইড, আমার ফ্লুইড শুরু করলাম আর চ্যানেল স্টাবলিশ করলাম। চ্যানেল স্টাবলিশ করার পরে ব্লাড স্যাম্পল নিলাম। ব্লাড স্যাম্পল নেওয়ার পরে আমি ফ্লুইড শুরু করলাম। ওদিকে আমি তাকে ব্লাডের জন্য পাঠাবো। একটা এনজি দিয়ে দিই, মানে যত ফুটা ফাটা আছে সবগুলা বন্ধ করে দেবো। কিভাবে? একটা ফুটা দিয়ে হচ্ছে এনজি ঢুকাই দিলাম, আরটা দিয়ে হচ্ছে ক্যাথেটার ঢুকাই দিলাম। হ্যাঁ, হ্যাঁ, গেল। এদিকে তার ইমার্জেন্সি নিয়ে আসছে, তাহলে তাকে আমি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো কি যায়, অবশ্যই। জল নাকে নলে যে পড়ছিলাম না আমরা হ্যাঁ, 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 সার্জারিতে, ওই অনেকটা সব ওরকম। মানে আমরা ছোটবেলা যেটা পড়ছিলাম ওগুলাই। তারপর আমি প্রি মেডিকেশনের মধ্যে ওই যে অবশ্যই অ্যাসপিরেশন প্রোফাইলাক্সিস দিব। তারপর হচ্ছে তোমার কিন্তু যত যাই করো লাস্টের লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, 14 নম্বর পয়েন্ট, টেকিং রিটেন ইনফর্ম কনসেন্ট। ইনফর্ম। যতই তোমার ইমার্জেন্সি হোক না কেন, প্রিপারেশন মানেই কনসেন্ট। তোমার অন্যান্য ইলেকটিভ কেসে ইনফর্ম কনসেন্ট থাকবে সবার প্রথমে, এখানে থাকবে সবার শেষে, বা এখানে তুমি সবার প্রথমেও রাখতে পারো, কারণ এটা আমরা ভুলে যাই। অতএব তুমি যদি তোমার সিকোয়েন্সটা মনে রাখতে চাও অথবা ভুলে যেতে না চাও, তুমি ইনফর্ম কনসেন্ট, অবশ্যই কনসেন্ট ছাড়া ইমার্জেন্সিও কার পেশেন্ট তোমার সঙ্গে মরে যাক, তোমার কিছুই যায় আসে না। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে অ্যানেস্থেটিক টেকনিক, প্রসিডিউর অফ অ্যানেস্থেসিয়া। ওই যে এটা হবে অবশ্যই আরএসআই তে চলে যাবে। দেখো এখানে আরএসআই নিয়ে একদম ডিটেইলে একটা হচ্ছে লিখে দিছে। আরএসআই নিয়ে এর আগে আমরা পড়ছিলাম না? এখান থেকে আরেকবার তোমার হুম, রিভিশন করছি। হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আরেকবার রিভিশন হয়ে যাবে। তবে আরএসআই সবসময় ঠিক সেভেন আছে পি আপু, হ্যাঁ। 7P হিসেবে লিখবা। তুমি যেখান থেকে যেখান থেকে যাই পড়ো 7P হিসেবে যখন তুমি লিখবা বা পড়বা, তখন তোমার এটা কখনোই ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না। আচ্ছা, তারপর কোয়েশ্চেন দেখো, পোস্ট অপারেটিভ ফ্লুইড এন্ড ব্লাড গ্লুকোজ ম্যানেজমেন্ট। তাহলে ফ্লুইড ম্যানেজমেন্ট কিভাবে পাচ্ছে? ও যে আমার মেনটেনেন্স ফ্লুইড পাচ্ছে, সোডিয়াম রিকোয়ারমেন্ট কত, পটাশিয়াম রিকোয়ারমেন্ট, একদম ঠাড়া মুখস্থ করে ফেললাম। আর আমার এখানে হচ্ছে যে ব্লাড গ্লুকোজ, তো ব্লাড গ্লুকোজ আমার এখানে কি থাকবে ইমিডিয়েট, মানে পোস্ট অপারেটিভ ফেজে। পোস্ট অপারেটিভ ফেজে আমি তো তাকে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করবো না, নিউট্রালাইজিং ডোজের কথা আমি লিখবোই না। আমি ইউনিট পার আওয়ার হিসেবে সিরিঞ্জ পাম্পে ফ্লুইড চালাবো, এবং আগের মতো আপু, ওই আগের আগেরটাই মতো দেওয়া, একদম সেম সেম দেওয়া। সেম সেম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো পরের কমপ্লিকেশন গুলো জাস্ট এগুলো পড়ে নিলো, এটা কিছু লাগবে না। দেখো তারপরে আবার একটা দিছে, প্রি অ্যানেস্থেটিক ইভালুয়েশন ফর আর্জেন্ট ল্যাপারোটমি, ব্লাড গ্লুকোজ হচ্ছে 32। তাহলে কিভাবে করবা? কোয়েশ্চেনটা বুঝো, প্রি অ্যানেস্থেটিক ইভালুয়েশন। তাহলে প্রি অ্যানেস্থেটিক ইভালুয়েশনের মধ্যে
দিছে এবং কার, এটা হচ্ছে আর্জেন্ট কেস। তাহলে অ্যানাস্থেটিক ইভালুয়েশন তোমার করতে হবে, যেহেতু আর্জেন্ট কেসে কি হয়, রিসাসিটেশন এবং হচ্ছে তোমার সার্জারি পাশাপাশি ম্যানেজমেন্ট চলবে, সাইমালটেনিয়াসলি চলবে। সাইমultaneously চলবে। এখানে কিন্তু প্রি অ্যানাস্থেটিক ইভালুয়েশন যদিও বা শব্দটা আছে, মানে কোয়েশ্চেনটা বুঝো, ইভালুয়েশন বলছে, তুমি এখানে ইভালুয়েশন দেখেই কিন্তু হিস্ট্রি এক্সামিনেশন ইনভেস্টিগেশনে জাম্প করা যাবে না। এখানে তোমাকে যেটা করতে হবে, তোমাকে এবিসিডি ম্যানেজমেন্ট করে আগাইতে হবে। বুঝতে পারছো? মানে ইভালুয়েশন দেখলে আমাদের যেটা অভ্যাস, যে লাভ দিয়ে আমরা মানে হিস্ট্রি এক্সামিনেশন ইনভেস্টিগেশন চলে যায়, সেটা এই কেসে করা যাবে না। এখানে আমাদেরকে মানে স্লোলি ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট, মানে এবিসিডি ম্যানেজমেন্ট করার পাশাপাশি হচ্ছে আমি তাকে ইভালুয়েট করবো। আচ্ছা, এরপরে আসেন আপনার একই কথা ঘুরে ফিরে দেখো, যে হাউ উইল ইউ প্রিপেয়ার আনকন্ট্রোল ডিএম ফর ইলেকটিভ কোলেসিস্টেক্টমি। তাহলে একটা একটা ইমার্জেন্সি কেস পড়লাম, আর একটা হচ্ছে ইলেকটিভ কেস পড়লাম, একদম সেম টু সেম। এখানে কোনো ধরনের, যেহেতু ইলেকটিভ কেস, তাহলে আমার এখানে পেশেন্ট এডুকেশন, ডায়েট মডিফিকেশন, লাইফস্টাইল মডিফিকেশনের অনেকগুলো অপশন আছে, সেম। আচ্ছা, তাহলে এইগুলো পড়ার উদ্দেশ্য কি থাকবে? এগুলো পড়ার উদ্দেশ্য থাকবে তুমি প্যাটার্ন অ্যান্সার করা যাবে কিভাবে সেটা লিখবা। আচ্ছা, এরপর আসো ডিকেআই আর আপু, এইচএফএসএস। একটা জিনিস এখানে বলছে প্রিপেয়ার করার জন্য আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটিস ইলেকট্রিক। এখন আনকন্ট্রোল যদি ডায়াবেটিস মেলাইটিস হয়, সেক্ষেত্রে তো আমি আগে রেফার করব, তারপর আমি সাজেশন দিয়ে দিব কি কি করার। আগে তো, হ্যাঁ, আনকন্ট্রোল হলে তো ইলেকট্রিক কেস আমার করারই আনকন্ট্রোল কথা না। আনকন্ট্রোল ইলেকটিভের মধ্যে কি তুমি তাকে ফার্স্টে বলবা কি, আমরা তো তাকে কন্ট্রোল করে নিয়ে আসতে হবে, তাই না? আমি তো আনকন্ট্রোল হলে ফার্স্টে হুম তাকে রেফার করে দিব। আর আমি তো ফার্স্টে রেফার করার হুম আগে আমার তো এই, মানে আমি তো আর এক লাইনে এটা লিখে দিতে পারবো না জিনিসটা। তোর কথা ঠিক আছে, হুম। অ্যাসেসমেন্ট যে আছে। কিন্তু আমি তার যে আনকন্ট্রোল, এটা কি পেশেন্ট আমাকে এসে বলছে, বা আমি কি কি পাইছি, যে আমি তো পার দেখতেছি তার ইনভেস্টিগেশন অ্যাপ্রোচ, তাহলে তাকে আমি যে উপদেশগুলা দিব, তাকে যে আমি এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করব, সেগুলো তো মানে হচ্ছে দিতে হবে। হুম। যেহেতু এখানে আমাদের কি পয়েন্ট আছে, প্রিপেয়ার, তাহলে প্রিপেয়ারের মধ্যে ফার্স্ট আমি ইনফর্ম রিটেন কনসেন্ট তাকে দিলাম, এবং জেনেরিক স্পেসিফিকের সময় প্রিপারেশন তাকে আমি রেফার করে দিব। বুঝতেছো? জেনেরিক প্রিপারেশনে আমি তাকে বললাম, হুম। কিন্তু স্পেসিফিক প্রিপারেশনে যখন তার হচ্ছে গিয়ে আমার তখন আমি তাকে রেফার করব। এখানে আরেকটা মানে ব্যাপারে হতে পারে, আমরা জানি না, এটা হচ্ছে আমার আমার সাথে হয়তো এক্সামিনার যে স্যার খাতা দেখবে, সেও যদি সাপোজ এই কোয়েশ্চেনটা তোমাদের আসলো, এখন যে এক্সামিনার সে যদি চিন্তা করে হ্যাঁ আমি সব কেসে রেফার করে দেবো, আমি কি কেস করবো না, আমি কি নিজে করতে পারবো না, তাহলে কিন্তু আবার ভেজাল। হ্যাঁ, তাহলে কিন্তু বেশ বড় একটা ভেজাল, কারণ তখন হচ্ছে কোশ্চেনটা আমাদের, কিন্তু খুব ভেজালের, সাধারণত হ্যাঁ, কিন্তু এরকম কোশ্চেন আসা খুবই না এরকম কোয়েশ্চেন খারাপ আসলে দিবে না, কোশ্চেন কারণ এটা, এটা কারণ কোয়েশ্চেনটা আনকন্ট্রোল ডায়াবেটিস। আনকন্ট্রোল বলেও তো তোমার একটা লেভেল থাকা উচিত, তাই না? যে যদি এমন হয় আনকন্ট্রোল বাট হ্যাঁ অবশ্যই, আনকন্ট্রোল ইমার্জেন্সি, মানে কত। হ্যাঁ, আনকন্ট্রোল মানে কত, সেটা কি ডিকের দিকে চলে গেছে হ্যাঁ, না কি, সেটা তো বলা যায়। তবে এখানে প্যাটার্নটা খুবই তো বাজে কোশ্চেন, নন স্পেসিফিক। দেওয়া হবে না, সেম হবে না। এটা হচ্ছে কথা, প্যাটার্নটা আসলে এভাবে আসবে না। এখানে দেখো লাস্ট, একদম লাস্টে ডিকে এর উপরে লিখছে ওইটা যে প্রিপারেশন কিন্তু আপু আমরা যেরকম করছি ওই প্রিপারেশন হবে না আপু, কারণ কি ওটা তো ও তো তো আমি ইলেকট্রিক রেফারই করে কেসের দিচ্ছি। জন্য আমার মোটামুটি সে রেডি। এখন অপারেশনের হ্যাঁ, আগে আমি তাকে কি করব? আরে হ্যাঁ, এটা তো এখানে এটা দেখ, না, এখানে আয় আমার নতুন করে লিখতে হবে। 762 নাম্বার পেজে দেখ, সব কোয়েশ্চেন লেখা শেষে, সবার হ্যাঁ শেষে আসছি। লিখছে কনসালটেশন ফ্রম এন্ডোক্রাইনোলজিস্ট। তাহলে এটা তো তার প্রথমে করার কথা, তাই না? তার তো এটা আনকন্ট্রোল বলতেছে, আনকন্ট্রোল মানে আমি হুম। ধরে নিবো যে 30-এর বেশি, আমার মানে কে বলো 20-এর বেশি বা 30-এর বেশি, যেটা আমার হচ্ছে ব্লাড সিবিজি মেশিনে আসতেছে না, তাহলে সেখানে তো আমার প্রথমেই তো আমি তাকে রেফার করে দিচ্ছি। সেখানে তো আমার জেনেরিক স্পেসিফিক এগুলো তার আইবেই না এখানে। এই ধরনের বাজে কোশ্চেন আসলে আসবে না, মূলত হচ্ছে দুইটা কেস আসে না। সিনারিও। একটা সেটাই। হচ্ছে তোমার ব্লাড সুগার ইন্ট্রাঅপারেটিভলি বেশি বা প্রি অপারেটিভলি সে বেশি পাইছে, সেটাকে আমরা কিভাবে করবো, বা একটা ডায়াবেটিক পেশেন্ট আসে তাকে তুমি কিভাবে রেডি করবা, একটা ডায়াবেটিক পেশেন্ট ইলেকটিভ কেসের জন্য কিভাবে রেডি করবা, অথবা ইমার্জেন্সি কেসের জন্য কিভাবে তুমি প্রসিড করবা, এটা হচ্ছে কোয়েশ্চেন। অথবা উইথ কমপ্লিকেশন, সাধারণত কমপ্লিকেশনস এর মধ্যে সেটা হচ্ছে পার অপারেটিভ
আমার ব্লাড সুগার বেশি আসতেছে, বা পার অপারেটিভ আমার যদি সারা চায় যে আমি ভিআরআই দিয়ে কোয়েশ্চেন করবো, তাহলে পার অপারেটিভ তারা ভিআরআই কে নিয়ে আসতে পারে, যে আমি পার অপারেটিভ কিভাবে ভিআরআই শুরু করব, এটা আসতে পারে। আর এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডিকে আর এইচএচএস। মূলত ডিকে আর এইচএচএস আমাদের অ্যানেস্থেসিয়ার পার্টে আসলে আসে না। ডিকে আর এইচএচএস মূলত আইসিইউ পার্ট টুকুতে আসবে। তো আইসিইউ পার্ট টুকুতে যদি আসে, সেক্ষেত্রেও তো আমাদের ম্যানেজ করতে হবে। হুম। ওই ওই জন্য হচ্ছে কিভাবে এটা অ্যান্সার করবো। তার আগে দেখো, ডিকে আর এইচএসএস পড়ার আগে এখানে চলে আসো 766 নাম্বার পেজে। এখানে ডিকে আর এইচএসএস এই দুটার মধ্যে একদম সুন্দর একটা পার্থক্য দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এই পার্থক্যটাই আগে পড়বা। এই আর পার্থক্যটা পড়লে মানে দুটার মধ্যে আর কোন ধরনের বোঝাপড়ার ঝামেলা হবে না। এই পার্থক্যের মধ্যে আর একটা জিনিস লিখো, হিস্ট্রি অফ এ দেখো, এইচএইচএস এ পলিউরিয়া, inadequate fluid intake, steroid, diuretic administration। এখানে কি থাকবে, আরো থাকবে পলিইউরিয়া, থাকবে পলিডিপসিয়া থাকে। লিখো, পলিইউরিয়া, পলিডিপসিয়া, হাইপোভোলুমিয়া, হাইপোটেনশন, মেন্টাল অবটান্ডেশন, কোমা। হ্যালো, হ্যাঁ, লিখছি তো। লিখতেছি আপু। পাঠকের মধ্যে আপনি লিখবো। বলেন একটু, আমার একটু বলেন না আপু, ফোন এটা আসছিল। হচ্ছে এটা হচ্ছে 766 পেজে ডিকে আর এইচএইচএস এর মধ্যে পার্থক্য দিছে। এই এটা আমি পার্থক্যটা, বুঝে গেছি। হ্যাঁ, এই পার্থক্যটা মোর দেন, মানে এই পার্থক্যটা আগে পড়বা ডিকে আর এইচএসএস পড়ার আগে। তার মধ্যে দেখো পার্থক্যের মধ্যে যে হিস্ট্রি অফ, দুটোর মধ্যে যে হিস্ট্রি, তার মধ্যে হিস্ট্রির মধ্যে এইচএসএস এর পাশে পলিইউরিয়া, ইনএডুকেট ফ্লুইড ইনটেক, স্টেরয়েড এন্ড ডাইউরেটিক অ্যাডমিনিস্ট্রেশন, তার পাশে কমা দিয়ে লিখো পলিডিপসিয়া, হাইপোভলিউমিয়া, হাইপোটেনশন। হাইপোটেনশন বুঝছো? হাইপোটেনশন, মেন্টাল অবটান্ডেশন, কোমা। কোমা। হুম। হুম। আচ্ছা, এরপরে আসো অসমোলারিটি। অসমোলারিটি ওখানে লেখা আছে কত, তোমার হচ্ছে লেস দেন 3। আচ্ছা ঠিক আছে, এবার এবার এটা ঠিক করছো, 320, আর দিকে হচ্ছে 350। আচ্ছা, এরপরে হইতেছে সেরাম ক্রিটিনিন আছে ঠিক মতো, বাইকার্বনেট হচ্ছে 15-র কম, বাইকার্বনেট হ্যাঁ 18, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি যা বাকি যা আছে এখন ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্যের মধ্যে ডিকে আর এইচএসএস এটা হচ্ছে শুরুতে পড়ে নিবা। মানে তাহলে হচ্ছে ডিকে আর এইচএসএস এর পুরো একটা ফুল সিনারিও চোখের সামনে ভেসে উঠবে। এরপর আসো ডিকে আর এইচএসএস এর মধ্যে ট্রিটমেন্টে আসো। ট্রিটমেন্ট হচ্ছে বা ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট হচ্ছে তোমার 764 নাম্বার পেজে। আচ্ছা, 764 না, 762 নাম্বার পেজে আসো, ডিকে থেকে শুরু করি। একদম স্টার্টিং ফ্রম দ্য ডিকে। হোয়াট ইজ ডিকে? ডিকে কি জিনিস, প্রথমটা লাইন, যে এটা মেডিকেল ইমার্জেন্সি। এটা হচ্ছে মেনলি টাইপ 1 ডায়াবেটিস মেলাটাস যাদের আছে তাদের মূলত হয়ে থাকে। কমন কজ কেন হয়, ইনফেকশন, মিসট্রিটমেন্ট, আর ফাস্ট প্রেজেন্টেশন অফ ডায়াবেটিস, এভাবে তারা আসতে পারেন। আচ্ছা, কার্ডিনাল বায়োকেমিক্যাল ফিচার অবশ্যই 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 লাগবে। এখানে 4টা পয়েন্টই বলতে হবে, যে ব্লাড সুগার হচ্ছে 11-র বেশি, বাইকার্বনেট 15-র কম, কিটোন কিটোন থাকবে, এবং কিটোন ইউরিয়া, হাইপার কিটোনেমিয়া দুটাই থাকবে, কিটোসিস থাকবে। আচ্ছা, সিমটমে দেখো ক্লিনিক্যাল সাইনের পাশে দেখো সিমটম গুলো পাশে একদম জাস্ট গোল্লা দিয়ে লিখো। মানে সিমটম গুলো পাশে লিখে, যে নর্মাল ডিএম, মানে নর্মাল ডিএম এ যা হয় আর কি, পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, এগুলো থাকবে। সাথে এইসব পেশেন্টদের হচ্ছে দুটো জিনিস বেশি থাকে, একটা হচ্ছে ভমিটিং, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। এই দুটো নিচে আন্ডারলাইন করো, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন গেল। আর হচ্ছে গিয়ে তোমার
সাইন সাইনে একটু শুরু থেকে লিখে মানে লিখবা এভাবে যে হাইপোভোলেমিয়া, হাইপোটেনশন, হাইপোথার্মিয়া, এভাবে লিখো তো, এভাবে না, ডিহাইড্রেশন এভাবে না লিখে। হাইপোভোলেমিয়া, হাইপোটেনশন, হাইপোথার্মিয়া, ট্যাকিকার্ডিয়া, কনফিউশন, ড্রাউজিনেস, কোমা। ঠিক তো? জি আপু। ওকে, এখন আসো যে ইনভেস্টিগেশন, তো আমি ইনভেস্টিগেশন আর কি করবো, ব্লাড দেখে তো নিবো। আচ্ছা, এরপরে তোমার এগুলো সব বাদ বাদ বাদ। এরপরে ইয়াতে চলে আসো, সরাসরি 764 নাম্বার পেজে আসো। ডিকে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ ডিকে। এখানে তো লিখতে হবে, হ্যাঁ, লিখতে হবে হচ্ছে এই এটার জন্য সেটা হচ্ছে, এখানে দেখো, মূল জিনিস হচ্ছে এই পেশেন্ট গুলার কি থাকে, এই পেশেন্ট হচ্ছে প্রচন্ড রকম ডিহাইড্রেটেড থাকে। ডিহাইড্রেশনের কারণে যে হাইপারটেনশন, হাইপোভোলেমিয়া, এগুলো সবই হচ্ছে ডিহাইড্রেশনের কারণে। এদের মূলত আমাদের ব্লাড সুগার কারেকশন তো অবশ্যই আমরা করব। মেইনলি কারেকশন করতে হবে আমাদের আগে তাদের ফ্লুইড। তাহলে ফ্লুইডের কারেকশনের মধ্যে দেখো, এখানে বলতেছে যে আমরা যদি এসবিপি 90 কমে থাকে তখন বলতেছে আমরা 500 ml শুরু করে দিব। আর যদি 500 ml দিব হচ্ছে 10 মানে 15 মিনিটে। আচ্ছা, আর যদি এসবিপি তোমার হচ্ছে কম থাকে, এখন ধরো 500 ml তুমি 10 মিনিটে শুরু করলা, আচ্ছা করে এরপরে তুমি 10 মিনিট পরে আবার তুমি হচ্ছে ব্লাড সুগার, প্রেশার দেখবা, প্রেশার যদি না বাড়ে, 90 মিলিমিটার মার্কারি বেশি না হয়, তখনও যদি কম থাকে, তখন তোমাকে আবার এটা রিপিট করতে হবে। ওকে, আচ্ছা। হুম। আর একটা হচ্ছে, তার মানে কি বললাম, প্রথমে আমি কিন্তু মোর দ্যান 90 এখনো যাইনি, তাহলে 90, প্রথমে আমি এসবিপি, যেহেতু হাইপোভলিমিয়া, পেশেন্ট প্রচন্ড রকম ডিহাইড্রেটেড, তাহলে আমরা সাধারণত সিস্টোলিকটা কম পাই। তো সিস্টোলটা যদি 90-এর কম থাকে, আমরা 500 ml চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ দিব 15 মিনিটের। 15 মিনিট চ্যালেঞ্জ দেওয়ার পরে আমি তার বিপিটা দেখবো। বিপি দেখার পরে এখনো তার হচ্ছে ফ্লুইড কারেকশন হয় নাই, মানে বিপি বাড়ে নাই। যদি বিপি না বাড়ে, মানে সিস্টোলিক ব্লাড প্রেশার আমার যদি 90-এর কম এখনো থাকে, তাহলে আমি এই জিনিসটা আবার রিপিট করব। তার মানে আমার আধা ঘন্টায় 1 লিটার ফ্লুইড যাচ্ছে। এটা হচ্ছে আমার, এইভাবে আমি মানে বাড়াইতে থাকবো। আচ্ছা, এরপরে বইয়ের সাথে আমরা একটু ডিফার করে করছিলাম, সেটা হচ্ছে যদি এসবিপি 90-এর বেশি থাকে, তাহলে আমি 1 লিটার ফ্লুইড দিব 1 ঘন্টায়। ঠিক আছে, লেখা আছে কিন্তু এটা। এরপরে বলতেছি কি, হুম। এরপরে এক 90-এর বেশি এসবিপি, তাহলে আমি 1 লিটার ফ্লুইড দিব 1 ঘন্টায়। দেন এরপরে 2 লিটার 2 লিটার, দুই 2 লিটারের মধ্যে 500 ml পার আওয়ার করে দিচ্ছি। মানে 500 ml পার আওয়ার করে হচ্ছে প্রতি ঘন্টায় 1 লিটার করে যাচ্ছে। জিনিসটা বুঝলাম না, না দুই না না না, লিটারের মধ্যে। না প্যাচা প্যাচা করছি, মানে হচ্ছে এই একই জিনিস, জাস্ট জাস্ট এটা বুঝতে পারছি আপনি কি বলছেন। 1 লিটার, হ্যাঁ, কারণ 500 ml এক ও ঘন্টায়, তাহলে হ্যাঁ, 1 লিটার যদি হ্যাঁ 2 ঘন্টায় যায় তাহলে তো 1 ঘন্টায় 500ই গেল। ঠিক আছে। হ্যাঁ, ঘন্টায় হচ্ছে 500 ml করে যাচ্ছে। তাহলে এভাবে করে আমি 4 লিটার দিব। না না না, আমি আমি পেঁচাই ফেলছি, সরি 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 গাইজ, আমি নিজে পেঁচাই ফেলছি। শোনো, প্রথম বলতেছি যে 1 লিটার দিচ্ছি 1 ঘন্টায়, 1 ঘন্টা টাইম শেষ। এরপরে হচ্ছে আমি কি করব,
এরপরে হচ্ছে 500 ml করে পার আওয়ারলি দিব, তাহলে 500 500 500 500, তার মানে আমি 4 ঘন্টায় হচ্ছে 2 লিটার দিব। এখানে যে বই লেখা আছে না, 1 লিটার ওভার 2 আওয়ার, ও 1 লিটার ওভার 2 আওয়ার, এটাই এটা এভাবে না লিখে তখন আমরা ওটাকে ওভাবে করে লিখছিলাম। আচ্ছা, এরপরে বলতেছে ওই একই, তারপরটা হচ্ছে তোমার এই এই ওয়ান, মানে 250 ml পার আওয়ার আফটার ওয়ার্ক, আফটার দেয়ার আফটার, মানে বই এভাবেই লেখা ছিল, কিন্তু এই হিসাব আর এই হিসাব কিন্তু সেম সেম। হিসাব সেম, কিন্তু লিখছে ডিফারেন্ট করে। হ্যাঁ, লিখছে ডিফারেন্ট করে, মানে 1 লিটার ওভার 2 আওয়ার ও 1 লিটার ওভার একই 2 আওয়ার, জিনিস। একই জিনিস কিন্তু সেম। হ্যাঁ, তাহলে এটা এভাবে লিখতে পারো বা এভাবেও লিখতে পারো, যেটা তোমার ইচ্ছা, শুধু ওই নতুন করে ওটা অ্যাড করতে হবে যে সিস্টোলিক 19 কম আসতেছে, আমি 500 ml 15 মিনিটে দিচ্ছি, যদি না বাড়ে তাহলে সেক্ষেত্রে আমি রিপিট করব, এটা হচ্ছে লিখে নিতে পারো। আচ্ছা, এরপরে এখন বলতেছি কি যে যদি আমার ব্লাড সুগার, যদি আমার ব্লাড সুগার বলতেছে 14 কমে থাকে, তখন সেক্ষেত্রে আমার ইনফিউশনে অ্যাড করতে হবে। 14 কম থাকলে আমি 10% গ্লুকোজ অ্যাড করে 150 ml পার আওয়ার ইন্টারভেনাসলি আমি শুরু করব, 10% গ্লুকোজ, তাহলে আমার নিউট্রিডেক্স শুরু করতে হচ্ছে। আচ্ছা, এখানে আসো, ওটা ওটা বাদ দাও, ওই 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 জিনিস বলারই দরকার নেই ব্লাড সুগারের, তাহলে 2 নম্বর পয়েন্টটা কাটতে দাও, সোজা কাটতে দাও, এটা বলার দরকার নেই। ব্লাড, এখন হচ্ছে ব্লাড কারেকশন অফ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। ব্লাড গ্লুকোজ লেভেল যেটা আমরা কারেকশন করব, এটাকে আমরা বলতেছি কি এফআরআই, ফিক্সড রেট ইনসুলিন ইনফিউশন, এফআরআই। এখানে যেটা লেখা আছে যে 50 ইউনিট হিউম্যান সলিউবল ইনসুলিন 50 ml সোডিয়াম ক্লোরাইডের মধ্যে নিয়ে 0.1 ইউনিট পার কেজি পার আওয়ারে দিব। এই যে কথাটা, এই জিনিসটাকে বলা হয়, পাশে লিখে রাখো, এফআরআই। ওয়েন আপ, মানে এটা বলতেছে কি, লেখাটা এরকম ভাবে আসে যে ওয়েন পেশেন্ট কিটোটিক, a fixed rate insulin infusion FRIII is used rather than VRII. And what is FRIII? এটাই হচ্ছে যে 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার করে আমরা হচ্ছে ইনসুলিন ইনফিউশন শুরু করব, যতক্ষণ না আমাদের পিএইচ মোর দেন 7.3, বাইকার্বনেট মোর দেন হচ্ছে 15, এবং ব্লাড কিটোন মোর দেন 0.6 মিলিমোল পার লিটার হয়। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো কি FRIII। তাহলে এটা আমরা যখন পেশেন্ট কিটোটিক থাকবে তখন আমরা এই এই রেটটা আমরা দিয়ে থাকি। লিখছো পাশে FRIII? জি আপু। ওকে, এখন দেখো, এরপর কি বলতেছে, কারেকশন অফ দা পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের কারেকশন যা আছে তাই থাকবে, এবং অ্যাডিশনাল অ্যাডিশনাল হচ্ছে মেজারমেন্ট, অ্যাডিশনাল মেজারমেন্টের মধ্যে দেখো এখানে তোমার 5 নাম্বার পয়েন্টটা, যে ইউরিন আউটপুট কিন্তু আওয়ারলি মেনটেন করতে হবে, আর অ্যান্টিবায়োটিক দিতে হবে যদি কোনো ইনফেকশনের আমার পসিবিলিটি থাকে, এবং 10 নাম্বার পয়েন্টটা দেখো যে এখানে থ্রোম্বো প্রোফাইলেক্সিস করতে হবে উইথ লো মলিকুলার ওয়েট হেপারিন। এটাই হচ্ছে আমার ডিকের ম্যানেজমেন্ট। ডিকের ম্যানেজমেন্ট সরাসরি এভাবে আসে নাই, কিন্তু যদি আসে তাহলে ফ্লুইডটা আগে দিব, তারপরে কারেকশন করব। কারেকশন যেটা করব সেটাকে বলে কি, সেটার নাম কি, এটার নাম স্পেশাল একটা নাম আছে, নামটা হচ্ছে আই এফআরআই। এফআরআই টা কি জিনিস, এটা হচ্ছে এই জিনিসটাই 50 ইউনিটের মধ্যে দিচ্ছি, 0.1 ইউনিট পার কেজি পার আওয়ার। কতক্ষণ ধরে কারেকশন করবো, যতক্ষণ আমার পিএইচ বাড়তেছে, যতক্ষণ না আমার বাইকার্বন বাড়তেছে, যতক্ষণ না আমার ব্লাড কিটোনের কনসেন্ট্রেশন বাড়তেছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কারেকশন করতে থাকবো। আচ্ছা, এরপরে লাস্ট 766 নম্বর পেজে দেখো, ওখানে আছে কি যে হোয়াট আর দ্য সিরিয়াস কমপ্লিকেশন দ্যাট ক্যান ফলো দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ডিকে। কি কি কমপ্লিকেশন হতে পারে, এটা একবার এখান থেকে রিডিং দিয়ে নিও। এই, আচ্ছা, এখন বাকি রইলো আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে এইচএইচএস। এইচএইচএস টা আমি ইয়া থেকে পড়ছিলাম, তোমার কি জানি নাম এটা, স্টোয়েলটিং থেকে, আমি এটা ছবিটা তুলে দিব। হ্যাঁ, এটা আলাদা করে
ছবিটা দেখে নিও, ছবিটা দেখে নিলেই হবে। পাশে অনেক কিছু লেখা থাকবে, ওগুলা লেখাপড়া করার কোনো দরকার নেই। একটা বক্স আছে, ডায়াগনস্টিক ফিচার অফ দা এইচএচএস। এই ডায়াগনস্টিক ফিচারটা পড়তে হবে। ডায়াগনস্টিক ফিচারের মধ্যে আমাদের গ্লুকোজের পরিমাণ থাকবে অনেক বেশি, পিএইচ আর বাইকার্বনেট তো বেশি থাকবে, আর অসমোলারিটি বাড়বে। এখন এইখানে যে মানে এইচএইচএস এর যে ক্যারেক্টারিস্টিক্স, এর মধ্যে কি কি? হাইপারগ্লাইসেমিয়া, হাইপার অসমোলারিটি আর ডিহাইড্রেশন। ট্রিটমেন্টের মধ্যে বলতেছে যে কি করব আমরা এখানে, ফ্লুইডটা দিচ্ছি, ইনসুলিন দিব, আর হচ্ছে ইলেক্ট্রোলাইট সাপ্লিমেন্টেশন দিব। যদি মূলত এখানে আমাদের ট্রিটমেন্টটা হবে হচ্ছে অসমোলারিটি দেখে। যদি নর্মালি দেখো পার্থক্য যখন পড়তেছিলাম, ওখানে পার্থক্যে অসমোলারিটি কত ছিল? মোর দেন 350। তাহলে 320। হুম, পার্থক্য ছিল মোর দেন 350। এখন যদি বলতেছে যে অসমোলারিটি 320-এর যদি বেশি হয়, তখন সেক্ষেত্রে দিতে হবে আমার হাইপোটোনিক স্যালাইন। হাইপোটোনিক স্যালাইনটা লার্জ ভলিউমে দিতে হবে, যে 1 লিটার থেকে 1500 ml দিতে হবে পার আওয়ারলি, যতক্ষণ না পর্যন্ত আমার অসমোলারিটি কমে আসে। যখন আমার 320। অসমোলারিটি 320-এর কমে আসবে, 320 হয়ে যাবে, তখন আমি শুরু করব কি, আমার আইসোটোনিক। বুঝতে পারছো? এটা হচ্ছে মূল জিনিসটা, যে আমি ফার্স্টে তো অসমোলারিটি বেশি পাচ্ছি, আমি হাইপোটোনিক স্যালাইন দিব। স্যালাইনটা কত দিব? 1 থেকে 1.5 লিটার। 1 থেকে 1.5 লিটার দিব আমি আওয়ারলি। এই দেওয়ার পরে কতক্ষণ দিতে থাকবো? যতক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ আমার এটা 320-এর নিচে নামে, বা 320-এ না নেমে আসে। যখন আমার 320-এ নেমে আসলো, তখন আমি তাকে আইসোটনিক দিব। এটাও দিব হচ্ছে আমি আওয়ারলি, 1 থেকে 1.5 লিটার। এবং ইনসুলিন যে ইনফিউশন থেরাপি যে শুরু করে, সেখানে বলতেছে আইভি বোলাস 15 ইউনিট অফ রেগুলার ইনসুলিন ফলোড বাই 1 ইউনিট পার কেজি পার আওয়ার। আচ্ছা, এরপরে বলতেছে যখন আমার ইনসুলিন লেভেলটা আমি কমায় রাখবো, যখন আমার গ্লুকোজ লেভেলটা কমায় আসবে। এতটুকু করে হচ্ছে আমার তোমার স্টোয়েলটিং এ লেখা আছে। এই জিনিসটা আমি এখনই ছবি তুলে, মানে ক্যাম স্ক্যানার দিয়ে পাঠাই দিচ্ছি। তাহলে এটা একবার পড়লেই হবে। এইচএইচএস আর ডিকে মূলত হচ্ছে ইয়ার জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য? আইসিইউ। আইসিইউ, ইয়েস। আচ্ছা, এখন আসো আমরা এটা এখন একটু টাইম আউট আইসিইউ কি আপু? এইচএসএস আর ডিকে, এগুলো আসলে ওটি বেসিসে তো খুব আমরা নাও পাইতে পারি, বেশি আচ্ছা সাধারণত পাই আচ্ছা, না। এটা তো সিসিউ হ্যাঁ, মানে আইসিইউ হ্যাঁ, পার্টে আইসিইউ আসবে। আইসিইউ হ্যাঁ। ম্যানেজমেন্ট হিসেবেই এটা কিন্তু মূলত মানে প্রেজেন্ট করে, কেস হিসেবেই আসে, যদি আসে। আচ্ছা, এখন যেটা দেখতে চাইছিলাম, কিছু কিছু জিনিস তো বাদ দিয়ে গেছিলাম, এগুলো কই? এখান থেকে বই থেকে পড়ার দিকে শেষ। আচ্ছা, এইদিকে আসো, শুরুর দিকে নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, এগুলো থেকে একটু কোয়েশ্চেন আসে, বিশেষ করে নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি। এখান থেকে এই যে আমরা এগুলো বাদ দিয়ে গেছিলাম, 741 নম্বর পেজে আসো, ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন আসছিল আর কি ফেসবুকে। অটোনমিক নিউরোপ্যাথি কি আপু? হ্যাঁ, অটোনমিক না, অটোনমিক মানে, হ্যাঁ অটোনমিক নিউরোপ্যাথি বলো বা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলো, যাই যাই বলো, উপরে। ওই তো আসছে এটা। 741 আমার পেজে দেখো, এখানে হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথির মধ্যে হচ্ছে রিস্ক ফ্যাক্টর কি, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি, ওই যে আমাদের যে অটোনমিক নিউরোপ্যাথির যা যা ম্যানিফেস্টেশন ছিল, সবই এখানে আছে। তো মূলত হচ্ছে কার্ডিওভাস্কুলারটা নিয়ে আমরা বেশি চিন্তা করি। এটা হচ্ছে ওই যে ব্লাডার ডিসফাংশন লিডিং টু ইউরিনারি রিটেনশন, এখানে ইয়া হয় না, ওই যে নিউরোজেনিক ব্লাডার। হ্যাঁ, নিউরোজেনিক ব্লাডারের কমপ্লেনটা কিন্তু এখানে পেশেন্ট করে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার প্রক্সিমাল নিউরোপ্যাথি, ফোকাল নিউরোপ্যাথি, সেন্সরি মোটর নিউরোপ্যাথি। এই আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট আর দ্য অ্যানেস্থেসিয়া রিস্ক, অ্যানেস্থেটিক রিস্ক অফ ডায়াবেটিক নিউরোপ্যাথি। তাহলে ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি পেশেন্টের থাকে, তাহলে তোমার সমস্যাগুলো কি হবে? এটাও কিন্তু ফেসবুকে আসছিল। এটার পর আমরা হচ্ছে এগুলা মারছিলাম, চ্যাট জিপিটি মারছিলাম, কিন্তু এখন তো এনে বেশ সুন্দর করে লিখে দিছে। উনিও তো মনে হচ্ছে চ্যাট জিপিটি লিখছে আপু। আর করতে লিখবে নাকি আসমা থেকে পয়দা করা হবে? চ্যাট জিপিটি অনেক খুবই সুন্দর লিখে। হ্যাজার্ড এর জন্য, বুঝছেন? না, উম, হ্যাঁ, উনিও চ্যাট জিপিটি মারছে আর কি।
শোনো হাজার শোনো ভাই, সবাই চ্যাট জিপিটি মারতো বা এরকম কিছু মারতো, আমাদেরকে বলতো হুম, না। আমরা খালি মানুষের কোত্থেকে লিখছিস, কি সেটাই। লিখছিস, কেমনে লিখছিস, হ্যাঁ করে পাগল হয়ে যেতাম বেকুবের মতো। পরে দেখি কি চ্যাট জিপিটি আছে। নাসিমা আপা সবসময় সুন্দর কথা বলে, বলে কি, হ্যাঁ এই আগে কোয়েশ্চেনের জন্য এর পা ধরো ওর পা ধরো, আমি ওকে বেড়ি তোর পাশে কতবার ধরছি আমরা। বলে কি, এখন তো চ্যাট জিপিটি মারলেই সব বের হয়ে আসে। আমি বলি, তোমার পাশে কতবার ধরছি মাপা, তুমি তো দাওই নাই। আপার পা ভাঙছে আপু। আল্লাহ, কেমনে? কি জানি, সেদিন ওই যে আসছিল তো অর্থতেই। আয় হায়। কিসে? নাসিমা আপা। আচ্ছা, নাসিমা আপা। আরে নাসিমা আপা তো সেটা তো আছে, নাসিমা আপা সবার ভিউ পয়েন্ট নিয়ে বসে রয়েছে। কি করবে এত ভিউ আল্লাহ। পয়েন্ট দেওয়ার পেছনে? সব বিপরীতে বসে আছে উনি, এনে কি ওনার ভিউ পয়েন্টের যে অবস্থা, উনি আর কি দাগাইবো ওখানে কসে। আচ্ছা যাই হোক, ভালো এখন লাগে। দেখো এই না ওটাই বলতেছিলাম যে আপা বলতেছে এখন চ্যাট জিপিটি আছে, এখন কারোর কাছে ধর্ণা দিতে হয় না। তখনই বলতেছে আমাকে মনে মনে যে আপা আপনারও তো কতবার পা ধরছি, যে দেন দেন দেন, দিলেন তো না। সেই তো চ্যাট না জিপিটিতেই উনি কেড়ে আসতে দেন। হলো, সেই তো চ্যাট জিপিটিতেই আসতে হলো। ওনার কাছে মানে ওনার কাছে যে এত জিনিস আছে, ওনার কাছে যে যত জিনিস আছে উনি মনে হয় এগুলো জানেও না যে ওনার কাছে কি কি আছে বা কি কি নাই। আর তোমার কথাটা শুনে সেটাই। আমার একটা ইচ্ছা হচ্ছিল, উনি নিজেও জানেন ওনার কাছে কি আছে। হ্যাঁ মানে কারণ উনি তো সবার হিউজ কালেকশন, ওনার কাছে তো বেশি কালেকশন থাকলে তো প্যাচ লেগে যাবে। আচ্ছা হোয়াট এভার, আমরা গল্প বেশি করতেছি। এরপর দেখো যে মানে এইগুলো হচ্ছে কিছু ফালতু মার্কা কোয়েশ্চেন আছে, অ্যানাস্থেটিক রিস্ক ফর ডায়াবেটিক নিউরোপ্যাথি, এগুলো সাধারণত ওই যে গ্রুপ এ তে আসে। গ্রুপ এ তে এই ধরনের কোয়েশ্চেন যদি দিয়ে দেয়, তাহলে আসলে ওই যে কপাল চাপড়ানো ছাড়া মূলত কোনো উপায় থাকবে না। যদি মূলত আসলে উপায় থাকবে, নিউরোপ্যাথি বলো আর নেফ্রোপ্যাথি বলো, তোমার কাছে যদি নিউরোপ্যাথি শব্দটা আসে, তুমি যে অটোনমিক নিউরোপ্যাথি পড়ছো ওগুলোই লাগাই দিবা। তার হচ্ছে কি কি হবে, পেশেন্টের তোমার হার্ট রেট বেশি থাকবে, তার ভ্যারিয়েশন কম করতে পারবে, তার হচ্ছে নিউরোজেনিক ব্লাডার, তার পেটে পেশাব জমা হয়ে থাকবে, তার গ্যাস্ট্রোপেরেসিস থাকবে, তার হচ্ছে তোমার কি বল ইনফেকশনের চান্স বেশি থাকবে, উন্ড ইনফেকশন হতে পারে, তার ঘাড় শুকাবে না, ডিলেড উন্ড হিলিং হবে। এই বগিচগি গুলো জাস্ট একবার পরে, মানে তারপর তার হচ্ছে তোমার ডিফিকাল্ট ইন্টুবেশন হতে পারে। এগুলো পড়ে একবার পড়লেই যথেষ্ট। ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি, আমার মনে হয় কি, তোমরা শুধু নিউরোপ্যাথি না পড়ে ড্যানটাই পড়ো, ড্যানটাই ইম্পর্টেন্ট মূলত। ড্যান থেকেই হচ্ছে হুম, কোয়েশ্চেন গুলো আসে, এবং ড্যান পড়ো আর ডায়াবেটিক চিকিৎসার এক নিউরোপ্যাথি পড়ো নিয়ম। একই। হ্যাঁ, ড্যানটাই পড়ো, ড্যানে যা যা কোয়েশ্চেন আছে, ড্যানে দেখলাম আমি এই যে চারটা কোয়েশ্চেন আছে। সাইন ইমপ্লিকেশন, ড্যান বলতে কি বুঝাও, কার্ডিওভাস্কুলার চেঞ্জ কি হয়, আর হচ্ছে তোমার রেসপিরেটরি চেঞ্জ কি হয়, ডায়ান পড়ো। যদিও বা এগুলো ফেজ যেতে আসছে, বাট আমার মনে হয় এগুলো ফেজ বি এর জন্য ইম্পর্টেন্ট।